মাই ডেইলি লেসন চ্যানেলের পক্ষ থেকে সকল শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষিকা ও অভিভাবকগণকে স্বাগতম ও শুভেচ্ছা জানাই। তো আজকে আমরা সপ্তম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি বিষয়ে শিখন অভিজ্ঞতা হচ্ছে ৫, আমি যদি হই রোবট, আর সেশন হচ্ছে ১, হরেক রকম বাস্তব সমস্যা। এই সেশন ১-এর এই কাজগুলো আজকে আমরা শুরু করব। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আরো যে পৃষ্ঠা হচ্ছে যে ৬১ থেকে ৬৪ পৃষ্ঠা, যেটা একটা কি মেসেজ এই আমার এই থাম্বনেইলে যেটা আছে সেটা হচ্ছে ২০১২ সালে প্রণীত জাতীয় শিক্ষাক্রমে আঙ্গিকে বার্ষিক পরীক্ষা প্রশ্ন ও উত্তর। তো যেটা আমরা এই ভিডিও যে লিংকের নিচে আমরা দিয়ে দিব হচ্ছে এমসিকিউ প্রশ্ন উত্তর পিডিএফ যে ডাউনলোড। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবারের মতো আজকে এসেছো, তোমরা সাবস্ক্রাইবটা করে ফেলো। তো আজকে আমরা সেশন ১-এর যে হরেক রকম বাস্তব সমস্যা, এই সেশনে যে কাজগুলো আছে সেগুলো আমরা দেখে নেব। আমরা দেখতে পাচ্ছি প্রথমে যে কাজটা ১, সেটা হচ্ছে বিভিন্ন বাস্তব সমস্যা সম্পর্কে অভিজ্ঞতা বিনিময়। কাজ ২ হচ্ছে যে মেধাদের শীতবস্ত্র বিতরণ নামে একটা গল্প আছে। তারপর কাজ ৩ হচ্ছে বাস্তব সমস্যা সমাধানের বিভিন্ন দিক সম্পর্কে অনুধাবন করা। তারপর কাজ ৪ হচ্ছে অপরিচিত জায়গায় যাওয়ার সমস্যা সমাধানে বিভিন্ন দিক বের করা। তারপর যে আরেকটা হচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি জাতীয় শিক্ষাক্রম ২০১২ আঙ্গিকে বার্ষিক পরীক্ষার যে সম্ভাব্য প্রশ্ন উত্তর আছে। এই প্রত্যেকটা কাজের শেষে মানে একটা কাজ শেষ হওয়ার সাথে সাথে আমরা চেষ্টা করব আজকে যে সম্ভাব্য যে প্রশ্ন উত্তর বার্ষিক পরীক্ষার জন্য সেটা আমরা কাজ করব। তারপর হচ্ছে সর্বশেষে যে মেসেজটা হচ্ছে যে তোমরা এই ভিডিও লিংকে যে পিডিএফ ডাউনলোডের যে ফাইলটা, যে এমসিকিউ প্রশ্ন উত্তর ফাইলটা তোমরা ডাউনলোড করে নিতে পারবা খুব সহজে। তো আমরা শুরু করি। তো কাজ ১-এ হচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বিভিন্ন বাস্তব সমস্যা সম্পর্কে একটা অভিজ্ঞতা বিনিময়। হ্যাঁ, তো এই সম্পর্কে যদি আমরা শুরু করি যে তোমরা কি রাস্তায় যানজটে পড়েছো, কিভাবে প্রযুক্তি এর সমাধান দিতে পারে। হ্যাঁ, তো আমরা দেখতে পাচ্ছি এখানে যে মানে এটা একটা প্রশ্ন, হ্যাঁ, সবার কাছে একটা প্রশ্ন যে মানে এটা একটা বাস্তব সমস্যা আমাদের, যে যানজটের যে ঢাকা শহরে আমরা যানজটের ছবি দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে আজকের যে পত্রিকা নামে যানজটে ঢাকা বিশ্বের ৫ নম্বর শহর। আর একটা ডেইলি ইত্তেফাকে দেখতে পাচ্ছি আমরা যে যানজটে বিশ্বের প্রথম স্থান অর্জন করলো ঢাকা। হ্যাঁ, তারপর সময় টিভিতে যে ঢাকার যানজটের ছবি, তারপর প্রথম আলোতেও এই যে এই যানজটের ছবিগুলা আমরা সবাই মানে খুব চেনা পরিচিত আর কি একটা দৃশ্য এটা। হ্যাঁ, তো এই দৃশ্যটাকে মাথায় রেখে কিভাবে প্রযুক্তি যে মানে এর সমাধানটা দিতে পারে। হ্যাঁ, তো এই প্রশ্নের উত্তর যদি হয় তাহলে আমরা প্রথমত যেটা আমাদের চোখের সামনে আসে সেটা হচ্ছে গুগল ম্যাপ। তারপর যদি দেখি আমাদের যে রিয়েল টাইম যে ট্রাফিক যে আপডেটটা, সেই প্রযুক্তিটা কিন্তু আমাদের এই যে সমস্যার যে বাস্তব সমস্যার সমাধান দিতে পারে। তারপর আরেকটা যদি দেখি আমরা স্মার্ট ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা আমাদের বাংলাদেশে এখনো চালু হয় নাই, বিদেশে অনেক উন্নত দেশগুলোতে এই যে ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেমটা চালু আছে। তো এগুলো হচ্ছে যানজটের যে সমস্যা যে প্রযুক্তি যে সমাধান যে কয়েকটা দিক। হ্যাঁ, তারপর যদি আমরা আসি বায়ু দূষণ সম্পর্কে কি তোমরা জানো? প্রযুক্তি কিভাবে এই সমস্যার সমাধান করতে পারে? হ্যাঁ, তো এই প্রশ্নের যে করার সাথে সাথে যেটা চোখের সামনে আমাদের সবার ভেসে উঠে সেটা হচ্ছে যে একদম যে বায়ু দূষণের যে চিত্র আমরা এইখানে দেখতে পাচ্ছি। এই যে ৪টা ছবি আমি এখানে দিয়েছি যে বায়ু দূষণে কিভাবে বায়ু দূষণ হয়। তো এই বায়ু দূষণ রোধ করার জন্য অথবা এই বায়ু দূষণের যে সমস্যাটা সমাধানের জন্য প্রযুক্তি কিভাবে মানে সমাধান করতে পারে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা যদি দেখি একটু যে মানে বায়ু দূষণের জন্য রোধের জন্য মানে একটা সেন্সর আছে। হ্যাঁ, এই জিনিসটা দেখতে এক্স্যাক্টলি এই টাইপের, মানে এই প্রযুক্তি আর কি এটা। হ্যাঁ, মানে এই সেন্সরটা। তারপর যদি আমরা দেখি যে বায়ু দূষণ যে সেন্সর যেটা, তারপর যদি আমরা এখানে দেখতে পাচ্ছি যেটা দূষিত বাতাস থেকে রক্ষা পেতে এয়ার যে পিউরিফায়ার। হ্যাঁ, এই প্রযুক্তিগুলো কিন্তু আমাদের এই বায়ু দূষণ যে সমস্যা সমাধান করতে পারে। তারপর যদি দেখি কৃষকরা কিভাবে প্রযুক্তি ব্যবহার করে শস্য উৎপাদন বাড়ায়। হ্যাঁ, তো এটা আমরা সবাই জানি এই যে আমরা যে কৃষি ক্ষেত্রে যে প্রযুক্তি যে ব্যবহারটা এই যে দিন দিন যে বেড়েই যাচ্ছে, এই আমরা সব জায়গায় কিন্তু দেখতে পাচ্ছি আমরা। এই যে এখানে দেখতে পাচ্ছি হচ্ছে যে মানে এখানে যে কৃষি ও কৃষকের উন্নয়নে যে তথ্য প্রযুক্তি ব্যবহার, তারপর হচ্ছে কৃষি যে রূপান্তর প্রাপ্তির মধ্যেও অপ্রাপ্তিও আছে। মানে এই যে প্রযুক্তিগুলা কৃষি খাতে আমরা মানে এই প্রযুক্তি ব্যবহার করতে
করতে দেখা যায়। হ্যাঁ, তারপর এই যে দেখতে পাচ্ছি আমরা এই যে এখানে কৃষিকাজে যে ড্রোনের যে ব্যবহারটা, হ্যাঁ, এটা অবশ্যই এখনো আমাদের দেশে এখনো সম্ভব হয় নাই এটা। হুম, এইগুলো কিন্তু আমাদের কৃষকরা কিন্তু যে প্রযুক্তি ব্যবহার করে এইভাবে কিন্তু শস্য উৎপাদন বাড়াতে পারে। হ্যাঁ, তারপর যদি দেখি আমরা যে এই যে বিভিন্ন বাস্তব সমস্যা যে সম্পর্কে যে অভিজ্ঞতা বিনিময়ে যে আরেকটা টপিক হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে করোনার সময় অনেক শিক্ষার্থী স্কুলে যেতে পারেনি, কিভাবে প্রযুক্তি তাদের পড়াশোনা সাহায্য করেছে। তো আমরা একটু মানে আমাদের সবার যে অভিজ্ঞতা আছে এই সম্পর্কে আমাদের, তো তখন আমরা দেখেছি যে অনলাইনে যে ক্লাসের যেগুলো হয়, হ্যাঁ, অনলাইনে ক্লাসগুলা, তো এটাও কিন্তু একটা প্রযুক্তির যে অবদান ডেফিনেটলি। হুম, তারপরে যে আরেকটা ছবি যদি দেখি আমরা এই যে করোনার সময়েও যেভাবে পড়ালেখা চলতে পারে। তারপর হচ্ছে এখানেও দেখতে পাচ্ছি আমাদের অনলাইনে শিশুদের যে শিক্ষা সুবিধা অসুবিধাগুলো আছে আমাদের দেখতে পাচ্ছি আমরা। তারপর যে লকডাউনের মধ্যে একটা মেয়ে ল্যাপটপ থেকে যে অনলাইনে ক্লাসটা নিচ্ছে, নোটটা। তো এই বিষয়গুলো হচ্ছে এই আমাদের যে প্রযুক্তির, হ্যাঁ, যে লকডাউন থাকাকালীন সময়েও যে প্রযুক্তি কিভাবে আমাদের সাহায্য করে। হ্যাঁ, তো এখন যদি আমরা একদম তোমাদের যে টেক্সট বইয়ে শুরু থেকে যদি আমরা এইভাবে যদি শুরু করি, মানে শিখন অভিজ্ঞতা হচ্ছে 5, যে এই অভিজ্ঞতার নাম হচ্ছে আমি যদি রোবট হয়। হ্যাঁ, তো মানে এটা একটু আমরা একটু দেখে নেব খুব কুইকলি। মানুষ দৈনন্দিন জীবনে কত রকম সমস্যার সম্মুখীন হয়, এর মধ্যে কিছু কিছু সমস্যার সম্মুখীন হতে হয় নিয়মিত এবং সেটার সমাধানও করতে হয়। আবার কিছু সমস্যা হয়তো নিয়মিত আসে না, কিন্তু হঠাৎ হঠাৎ উদয় হয়। আবার আমাদের সবার জীবনে কিন্তু একই রকম সমস্যার আগমন ঘটে না। আগে যে কোনো সমস্যা মানুষকে নিজে নিজে সমাধান করতে হতো, এখন সমস্যার সমাধানে বিভিন্ন প্রযুক্তি ব্যবহার বাড়ছে, ফলে মানুষের জীবন আগের চেয়ে আরামদায়ক হচ্ছে। আমরা এই শিখন অভিজ্ঞতায় দেখব কিভাবে আমাদের চারপাশে থাকা বিভিন্ন বাস্তব সমস্যা সমাধান করার জন্য আমরা প্রযুক্তির সাহায্য নিতে পারি। বিভিন্ন প্রযুক্তির মধ্যে রোবট এখন জনপ্রিয় হচ্ছে, কারণ রোবট দিয়ে মানুষের প্রয়োজনীয় অনেক সমস্যার সমাধান খুব সহজেই করা যায়। রোবটকে কাজ করার জন্য নির্দেশনা মানুষই দিয়ে থাকে। তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে যে আমরা এর আগে ষষ্ঠ শ্রেণীতে অ্যালগরিদম নিয়ে কাজ করেছিলাম, এবারে আমরা অ্যালগরিদম থেকে প্রবাহ চিত্র তৈরি করব, তারপর সেই প্রবাহ চিত্র থেকে রোবটের বোঝার যে উপযোগী সুডো কোডে রূপান্তর করব। সুডো কোড সম্পর্কে আমরা এখনো জানি না, কিন্তু এই শিখন অভিজ্ঞতা সম্পন্ন করার পর জেনে যাব। আচ্ছা, কেমন হয় যদি আমরা নিজেরাই এক একটি রোবট হয়ে যাই? রোবটের জন্য তৈরি করা যে সুডো কোডের নির্দেশ কি আমরা নিজেরাই বুঝতে পারবো? এই শিখন অভিজ্ঞতা আমরা নিজেরাই রোবট সেজে সেই রহস্য উদ্ঘাটনের চেষ্টা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যেটুকু পড়েছি, তো এই আলোকে যদি আমরা জাতীয় শিক্ষাক্রম যে 2012 অঙ্কে যদি একটা বার্ষিক পরীক্ষার জন্য যদি একটা সম্ভাব্য প্রশ্ন উত্তর যদি আমরা যদি করার চেষ্টা করি, এখানে যে আমরা দেখতে পাচ্ছি 1 থেকে 4টা মানে 4টা ছোট প্রশ্ন, মানে সংক্ষিপ্ত প্রশ্ন আর কি। হ্যাঁ, তো তোমরা এখান থেকে নোটটা নিয়ে নিবা, অথবা যে আমার যে পিডিএফ ফাইলটা আছে সেই এখান থেকে তোমরা এই প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে। হ্যাঁ, আমরা এই স্লাইডে দেখতে পাচ্ছি যে বহু নির্বাচনী যে প্রশ্নটা আমরা আগের স্লাইডে যে সংক্ষিপ্ত প্রশ্নটা দেখেছি, তো এই স্লাইডে হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন অথবা এমসিকিউ আমরা বলে থাকি, যেখানে আমরা দেখতে পাচ্ছি প্রশ্ন 1, সমস্যা সমাধানে প্রযুক্তি ব্যবহার কি প্রভাব ফেলে। এখানে 4টা অপশন আছে, জীবন কঠিন করে তোলে, নাকি জীবন আরামদায়ক করে, নাকি সমস্যাকে বাড়িয়ে দেয়, নাকি সমস্যা সমাধান বাধাগ্রস্ত করে। তো উত্তর হচ্ছে খ, যে অপশনটা জীবন আরামদায়ক করে। তো এই টাইপের বহু নির্বাচনী প্রশ্ন এখানে 4টা আছে। এই 4টার বহু নির্বাচনী প্রশ্ন আমি তৈরি করার চেষ্টা করেছি, তোমরা এখান থেকে নোটটা নিয়ে নিবে। পরের স্লাইডে এখন চলে যাবো আমরা। তো এই স্লাইডে দেখতে পাচ্ছি আমরা শূন্যস্থান পূরণ। হ্যাঁ, যে 2012 শিক্ষাক্রম আঙ্গিকে যে এই টাইপের শূন্যস্থান পূরণও কিন্তু আসার সম্ভাবনাটা বেশি। তো আমরা সবাই জানি যে আমরা আগামী সপ্তাহ নাগাদ যে আমাদের যে এনসিটিভি কর্তৃক যে ফাইনাল একটা যে সিলেবাস এবং প্রশ্নের যে মান বন্টন বার্ষিক পরীক্ষার জন্য এটা আমরা পেয়ে যাব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি শূন্যস্থান পূরণ হচ্ছে 1 থেকে 5টা আছে এখানে। হ্যাঁ, তো যেমন প্রশ্ন 1 যেখানে বলা আছে মানুষের জীবন এখানে এখন আগের চেয়ে এই যে খালি, তারপর মানে দেশ, তারপর হচ্ছে, তো এখানে খালি করে বসবে হচ্ছে আরামদায়ক যে শব্দটা সেটা। তো এটাও তোমরা নোটটা অবশ্যই এখান থেকে নিয়ে নিতে পারবে। তো এখন আমরা পরের স্লাইডে যদি যাই, এখন আমাদের যে শুরু হবে হচ্ছে কাজ 2, যেখানে দেখতে পাচ্ছি আমাদের একটা গল্প আছে। গল্পের নাম হচ্ছে মেঘাদের শীত বস্ত্র বিতরণ নামে একটা গল্প।
তো আমরা গল্পটা শুরু করি। তো যে কোনো সমস্যা যেটা নিজেদের জীবনে মানুষ তার জীবনে সম্মুখীন হয় সেটাই একটি বাস্তব সমস্যা। তো মেঘা নামে একটি মেয়ে ও তার সহপাঠীরা এরকম একটি বাস্তব সমস্যার সম্মুখীন হয়েছে। আসো আমরা মেঘার গল্প থেকে সেটি জেনে নিই। তো মেঘা সপ্তম শ্রেণী একজন শিক্ষার্থী। একদিন ক্লাসে বিরতির সময় মেঘা উদাস হয়ে বসে কিছু ভাবছিল। তখন মেঘার বন্ধু জিসান এসে বলল, কি রে, সবাই গল্প করছে আর তুই একা বসে বসে কি ভাবছিস? তখন মেঘা বলল, আচ্ছা সবাইকে জানাবো, সবাইকে আমার কাছে আসতে বলো। তো মেঘার সব সহপাঠী অধীর আগ্রহে অপেক্ষা করছে মেঘা কি বলবে শোনার জন্য। তখন মেঘা শুরু করলো, আমি আজ ভোরে শীতে কাঁপতে কাঁপতে সোয়েটারে পরে বিদ্যালয়ে আসছিলাম। তোরা তো জানিস কয়েকদিন ধরে কেমন ঠান্ডা পড়েছে। এমন সময় দেখলাম দুজন মানুষ, তাদের গায়ে কোনো গরম কাপড় নেই। ঠান্ডায় অনেক কষ্ট হচ্ছিল ওনাদের। আমাদের আশেপাশে কত মানুষ আছে যাদের গরম কাপড় কেনার আর্থিক সামর্থ্য নেই। শীতকালে তারা কত কষ্ট করেন। আমরা কি এই সমস্যা সমাধানে কিছুই করতে পারি না? এই কথা শুনে মেঘার এক বন্ধু রিয়া বলল, এটা তো আমি কখনো ভাবিনি। আমরা তো চাইলে একটা শীত বস্ত্র বিতরণ কর্মসূচি করতে পারি। তাহলে বেশ কিছু মানুষ উপকৃত হবে যাদের এমন গরম কাপড় প্রয়োজন। তো মেঘা শুনে খুশি হয়ে বলল, তাহলে তো আমাদের এখন পরিকল্পনা করা উচিত এই কাজটা আমরা কিভাবে করব আর সেখানে আমাদের কি কি চ্যালেঞ্জ থাকবে। এবার আরেক বন্ধু হাসাম বলল, সবার আগে চ্যালেঞ্জ হলো আর্থিক। আমাদের বেশ কিছু গরম কাপড় জোগাড় করতে হবে। এই জন্য আমরা একটা প্রচারণা চালাতে পারি, যেন যাদের আর্থিক সামর্থ্য আছে তারা টাকা দিয়ে অথবা তাদের বাসায় থাকা ব্যবহার উপযোগী পুরনো শীত বস্ত্র দিয়ে আমাদের এই উদ্যোগে সাহায্য করতে পারে। একথা শুনে বন্ধু নেহা বলল, দেখো হাসেম, আমি তোর সঙ্গে একমত, কিন্তু এখানে আর একটা গুরুত্বপূর্ণ দিক হলো সামাজিক অবস্থার কথা চিন্তা করা। সবার তো আর গরম কাপড় প্রয়োজন হবে না। আমরা ঠিক কাদের এই শীত বস্ত্র বিতরণ করব, অর্থাৎ সমাজের কোন অংশের মানুষের জন্য আমাদের এই কর্মসূচি হবে সেটা নির্ধারণ করার জন্য আমাদের একটা জরিপ করতে হবে। তো সেই জরিপ থেকে আমরা বের করব সমাজে কোন মানুষগুলো গরম কাপড়ের অভাব আছে। তাই এই সমস্যা সমাধানে কাজ করার সময় একটা সামাজিক নির্ভরশীলতাও আছে। তো এবারে মেঘা বলল, আমাদের আরো একটি ব্যাপার খেয়াল রাখতে হবে, যাদের জন্য শীতবস্ত্র বিতরণ করা হবে তাদের মধ্যে সুস্থভাবে বিতরণের জন্য একটা নির্দিষ্ট স্থান নির্বাচন করতে হবে। আমরা চাইলে আমাদের বিদ্যালয়ে ব্যবহার করার জন্য অনুমতি নিতে পারি। তো বিদ্যালয় কর্তৃপক্ষ অনুমতি নেওয়ার পর যাদের মধ্যে আমরা শীতবস্ত্র বিতরণ করব তাদের শীতবস্ত্র গ্রহণের সময় ও স্থান জানিয়ে দিতে হবে। এরপর নির্ধারিত দিনে বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। এমন সময় রায়হান বলল, আরো একটি দিক আছে। আমরা যদি বেশ কিছু মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করি, কাদের মধ্যে বিতরণ করব ঠিক মতো তাদের তালিকা করে হিসাব নিকাশ রাখতে হবে। তালিকা থেকে যেন কেউ বাদ না পড়ে, আবার ভুলে একই ব্যক্তির কাছে দুইবার কাপড় বিতরণ না হয়, এসব লক্ষ্য রাখতে হবে। কাজে এখানে একটা কারিগরি দিক আমাদের মাথায় রাখতে হবে। আমরা কাগজে কলমে লিখে তালিকা নিয়ে কাজ করলে হিসাবে ভুল হতে পারে। তাই আমাদের উচিত একটা স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহার করা, যেখানে আমরা তালিকা এন্ট্রি করে রাখবো, কে কে শীত বস্ত্র নিয়ে গেল, কারা এখনো নেয়নি সেটি হিসাব রাখবো। তো এবারে প্রিয়া বলল, হ্যাঁ, আমাদের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি বেশ কিছু দিক আমরা ভেবে ফেলেছি। তবে যেদিন আমরা বিতরণ করব সেদিনের আবহাওয়া তথা প্রাকৃতিক পরিবেশের কথাও আমাদের মাথায় রাখতে হবে। আমরা আমাদের আগে থেকে আবহাওয়া পূর্বাভাস জেনে রাখবো, যেন সেদিন বৃষ্টি বা অন্য কোনো কিছু সম্ভাবনা আছে কিনা সেটা জেনে প্রস্তুত থাকতে পারি। মেঘা এবারে বলল, বন্ধুরা, আমি এখন খুব খুশি। সকালে যেই সময়ের সাথে নিয়ে আমি এত চিন্তিত ছিলাম, সবাই মিলে আলোচনা করে সেটা সমাধান করার জন্য উপায় বের করে ফেলেছি। এখন আমাদের হাতে অনেক কাজ, সবাই মিলে দায়িত্ব ভাগ করে নিই, কে কোন কাজ করবে, আমরা এই কাজে সফল হবই। তো উপরে আমরা মেঘা ও তার বন্ধুদের যে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি নিয়ে জানতে পারলাম। তো ওরা যখন এই কর্মসূচি হাতে নিয়েছে তখন ওদের সমস্যা সমাধানের জন্য 5টি দিক নিয়েও ভাবতে হয়েছে। তো 5টি দিকগুলো হচ্ছে অর্থনৈতিক, সামাজিক, ব্যবহারিক, কারিগরি ও পরিবেশগত দিক। সত্যি বলতে যে কোনো বাস্তব সমস্যার ক্ষেত্রে আমরা এরকম বেশ কিছু দিক বা চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারি। তবে সব বাস্তব সমস্যার ক্ষেত্রে 5টি দিকই থাকবে এমন কিন্তু নয়। কোনো সমস্যা হয়তো শুধু একটি দিকের উপর নির্ভরশীল, কোনোটি হয়তো একাধিক দিকের উপর নির্ভরশীল। তবে আমরা এখন থেকে যে কোনো সমস্যা নিয়ে কাজ করার সময় সেটি এই 5টি দিকের উপর নির্ভরশীল কিনা সেটি যাচাই করে নেব, তাহলে সমাধান করতেও সুবিধা হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ ধরে যে মেঘার গল্পটা শুনলাম, যেটা নাম হচ্ছে শীতবস্ত্র যে কর্মসূচি একটা। তো এখন আমরা এই গল্প থেকে আমরা যে সম্ভাব্য বার্ষিক পরীক্ষার জন্য সম্ভাব্য যে প্রশ্ন উত্তরটা এইখানে আমি তৈরি করেছি, সংক্ষিপ্ত প্রশ্ন, 5টা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর সহ। হ্যাঁ,
তারপর পরে তোমরা অবশ্যই এখান থেকে নোটটা নিয়ে নিবা অথবা পিডিএফ যে ফাইলটা সেটা ডাউনলোড করে নিবে। তারপর আমরা এই স্লাইডে দেখতে পাচ্ছি যে বহু নির্বাচনী প্রশ্নটা মানে এমসিকিউটা, এখানে 5টা এমসিকিউ কোয়েশ্চেন আমি তৈরি করেছি। তারপর এই স্লাইডে আমরা দেখতে পাচ্ছি যে শূন্যস্থান পূরণ, এখানেও 5টা শূন্যস্থান পূরণ আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই স্লাইডে শুরু করব কাজ 3, যেটার নাম হচ্ছে বাস্তব সমস্যা সমাধানে বিভিন্ন দিক সম্পর্কে অনুধাবন করা। তো বাস্তব সমস্যা সমাধানের ক্ষেত্রে অর্থনৈতিক, সামাজিক, পরিবেশগত, কারিগরি ও ব্যবহারিক দিকগুলো একে অপরের সাথে সংযুক্ত। প্রতিটি দিকই সমস্যা গভীরতা এবং এর সমাধান পদ্ধতির উপর প্রভাব ফেলে। এই দিকগুলো সংক্ষিপ্ত আলোচনা নিচে দেওয়া হলো। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি 1 নম্বর, যেটা হচ্ছে অর্থনীতির দিক আছে আমাদের। সেটা হচ্ছে আমরা যদি দেখি যে সমস্যা সমাধান করতে হলে যে আমাদের যে অর্থনীতির প্রভাব এবং সমাধানের যে ব্যয় যে বিবেচনা করতে হয়। তো সেই দিকগুলো কি কি আছে সেটা প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে একটা খরচের সাথে একটা বাজেট আছে। তো এই ধরনের সমস্যা মোকাবেলা করার জন্য এই আমাদের যে মানে আমাদের যে প্রয়োজনীয় যে অর্থের উৎস কি হতে পারে এবং খরচ কেমন হবে তা আগে থেকে কিন্তু আমাদের নির্ধারণ করতে হবে। তারপর যদি দেখি পরবর্তীটা, সেটা হচ্ছে বিনিয়োগ। তো অবশ্যই এই আমাদের এই সমস্যা মোকাবেলা করার জন্য এই আমাদের যে বিনিয়োগের অবশ্যই প্রয়োজন আছে এবং এটি কিভাবে আর্থিকভাবে লাভজনক হতে পারে সেই বিষয়টাও কিন্তু আমাদের বিবেচনায় আনতে হবে। তারপর যদি দেখি সম্পদ বন্টন, এই বিষয়টা হচ্ছে অর্থনৈতিকভাবে দক্ষ উপায়ে যে সীমিত সম্পদগুলো কিভাবে যে সঠিকভাবে ব্যবহার করা যাবে সেই বিষয়টাও কিন্তু আমাদের বিবেচনা আনতে হবে। তো তারপর আমরা যদি দেখি যে 2 নম্বর দিকটা হচ্ছে সামাজিক দিক। তো এই সামাজিক দিকে কি কি আছে এই আমাদের বাস্তব সমস্যা সমাধানের জন্য, মানে প্রথমটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে মানুষের চাহিদা ও প্রত্যাশা। আমরা একটু আগে যে গল্পের যে মেগার যে গল্পটা ছিল একটা জরিপ করা। তো এই জরিপের মাধ্যমে কিন্তু এই মানে আমাদের এই চাহিদা ও প্রত্যাশাটা কিন্তু একদম উঠে আসবে। এবং আসলে কি মানে এই ধরনের সমাধানটা কি মানুষের জীবনে কি কোনো প্রভাব ফেলবে কিনা, এবং অথবা যে সমাজে যে বিভিন্ন গোষ্ঠী যে আছে আসলে এদের জন্য আসলে কতটা প্রয়োজন, কতটা উপযোগী, তো সেই বিষয়টাও কিন্তু মাথায় রাখতে হবে। তারপর দেখতে পাচ্ছি আমরা সংহতি, মানে সমাজের যে সংহতিটা, সমস্যা সমাধানের যে সমাজের বিভিন্ন স্তরে মানুষের সহযোগিতা ও সম্পৃক্ততা নিশ্চিত করা। তো একটা কর্মসূচি ঘোষণা করলেই হবে না, এই কার্যকলাপের মধ্যে সমাজের সকল স্তরের মানুষদেরকে আমাদের এটার সাথে মানে সম্পৃক্ততা নিশ্চিত করতে হবে। তারপর যে আরেকটা দিক আছে যে সামাজিক দিকের যে সামাজিক ন্যায় বিচার। তো সমাধানটি সব শ্রেণী মানুষের জন্য ন্যায়সঙ্গতভাবে কাজ করবে কিনা তা নিশ্চিত করা। তো এইটা কিন্তু একদম মানে ইন্ডিভিজুয়াল বলি, মানে দলগত বলি, যেভাবে বলি একদম নিউট্রাল থাকতে হবে, নিরপেক্ষ যে বিষয়টা, এটা কিন্তু আমাদের বাস্তব সমস্যা সমাধানের জন্য এই বিষয়টাও কিন্তু মানে বিবেচনা রাখা উচিত। তারপর আমরা যদি দেখি 3 নম্বর হচ্ছে পরিবেশগত দিক। তো এখানে কি কি আছে পরিবেশগত দিক? প্রথমে দেখতে পাচ্ছি আমরা ছবিতে এই যে আমরা প্রাকৃতিক সম্পদের যে সুরক্ষাটা। তো এই সমাধানটা আমরা যেটা করতে যাচ্ছি, তো এইটা হচ্ছে পরিবেশ বান্ধব কিনা এবং প্রাকৃতিক সম্পদগুলোর উপর কোনো নেতিবাচক প্রভাব ফেলবে কিনা। তো এই ধরনের কিন্তু মানে অনুধাবন করতে হবে এই বিষয়টাও। তারপর আমরা যদি দেখি যে দূষণ ও পরিবেশগত যে প্রভাবটা, সমাধানটা জলবায়ু পরিবর্তন বা বায়ু, পানি, মাটি দূষণের কারণ হবে কিনা তাও কিন্তু মূল্যায়ন করা কিন্তু আমাদের খুব জরুরি। তারপর আমরা যদি দেখি সর্বশেষে টেকসই উন্নয়ন, তো সমাধানটি দীর্ঘমেয়াদী পরিবেশ রক্ষা করে কিভাবে কার্যকারী হবে। তো এই বিষয়গুলো কিন্তু আমাদের মানে বিবেচনা করা একটা বিষয়। তারপর যদি দেখি আমাদের যে 4 নম্বরটা, সেটা হচ্ছে কারিগরির দিকটা কি। তো বাস্তব সমস্যা সমাধানে এই দিকটা হচ্ছে খুবই খুবই একটা গুরুত্বপূর্ণ। তো আমরা দেখতে পাচ্ছি যে মানে এখানে আমরা যে বলছি যে প্রযুক্তিগত সক্ষমতা এবং জ্ঞানকে অন্তর্ভুক্ত করে এই ধরনের বাস্তব সমস্যা সমাধানের জন্য। প্রথমে দেখতে হচ্ছে প্রযুক্তির প্রাপ্যতা। তো আমরা একটা মানে কর্মসূচি একটা হাতে নিলাম। তো এইটা মানে এই সমাধানটা এই বাস্তব সমস্যা যেই ধরনের সমস্যা আসুক, তো এই মোকাবেলা করার জন্য এই আমাদের যে প্রযুক্তির যে আছে কিনা, থাকলে কতটুকু আছে, সেইটাও কিন্তু আমাদের আগে থেকে মানে বিষয়টা মাথায় রাখতে হবে। তারপর হচ্ছে একটা কারিগরি দক্ষতা।
তো প্রযুক্তি ব্যবহারে যে লোকদের দক্ষতা এবং তাদের প্রশিক্ষণের প্রয়োজন যদি হয় সেটা কিন্তু আমাদের আগে থেকে কিন্তু করে রাখতে হবে। তারপর যদি বলা হয় উদ্ভাবনী যে ক্ষমতাটা, নতুন ও উন্নত যে প্রযুক্তি ব্যবহার করে সমস্যা সমাধানে সৃজনশীল যে সমাধান আনা, হ্যাঁ, তো সেখানে আমরা উদ্ভাবনী বিষয়টাকেও কিন্তু আমরা অনুধাবন করতে পারি। তারপর হচ্ছে ৫ নম্বর হচ্ছে ব্যবহারিক দিকটা কি সমস্যা সমাধানের জন্য। তো মানে এখানে যদি আমরা যদি দেখি যে বাস্তবায়নের সহজতা, বিষয়টা হচ্ছে সমাধানটি কিভাবে বাস্তবে কার্যকর করা যাবে এবং কি কি চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে, হ্যাঁ, তো এই বিষয়টাকেও কিন্তু মানে বিবেচনা করা। তারপর হচ্ছে আর একটা বিষয় যদি বলি অভ্যাস ও রীতি, সমাধানটি আমরা যে সমাধানটি করতে যাচ্ছি সেটা সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে কেমনভাবে গ্রহণযোগ্যতা আসবে, হ্যাঁ, মানুষ তাতে খুশি হবে কিনা, মানে স্বাচ্ছন্দ্য বোধ করবে কিনা নাকি বিরক্ত হবে, এই বিষয়টাও কিন্তু মানে বিবেচনা রাখা উচিত। তারপর হচ্ছে সময়ের দিক থেকে কার্যকারিতা, সমাধানটা কত দ্রুত কার্যকর হবে এবং ফলাফল কবে থেকে দেখা যাবে, এই বিষয়টা কিন্তু আগে থেকে প্ল্যান করে কিন্তু এই আমাদের একটা সুদূর একটা এই ধরনের একটা প্ল্যান করে মানে দেখতে হবে যে মানে ফলাফলটা কি আসতেছে, হ্যাঁ। তো আমরা বলছি এই ৫টা দিক একসাথে বিশ্লেষণ করলে একটি সমন্বিত ও টেকসই সমাধান যে পাওয়া যেতে পারে। অর্থনৈতিকভাবে সাশ্রয়ী, সামাজিকভাবে গ্রহণযোগ্যতা, তারপর হচ্ছে পরিবেশগতভাবে সেফ, একদম নিরাপদ, হ্যাঁ, তারপর যেই প্র্যাকটিক্যালি দিকগুলো অথবা যে কারিগরি দিকগুলো যেগুলো আছে সেগুলো সক্ষমতা এবং প্র্যাকটিক্যালি যে কার্যকরভাবে মানে ব্যবহারিকভাবে যে কার্যকর সমাধান দীর্ঘমেয়াদে সমস্যাগুলো মূলে কাজ করতে সক্ষম। তো আমরা এতক্ষণ ধরে এই সমস্যা সমাধানের জন্য যে দিকগুলো আমরা দেখলাম। তো এখন আমরা এখান থেকে যদি একটু মানে সম্পর্ক প্রশ্ন উত্তর করার চেষ্টা করি শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন আমরা মোটামুটি 5টা প্রশ্ন উত্তর আমরা তৈরি করেছি, যেখানে প্রথমে দেখতে পাচ্ছি সমস্যা সমাধানে অর্থনৈতিক দিক কি বিবেচনা করা হয়। তো এখানে উত্তর হিসাবে যদি আমরা দেখি যে অর্থনৈতিক প্রভাব, খরচ, বাজেট, বিনিয়োগ এবং সম্পদ যে বন্টন বিবেচনা করা হয়। তো এইগুলো হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বহু নির্বাচনী প্রশ্ন, এখানে আমরা 5টা বহু নির্বাচনী প্রশ্ন দেখতে পাচ্ছি। তারপর হচ্ছে পরের স্লাইডে যদি যাই, এই শূন্যস্থান পূরণ। তো আমরা প্রতিটা কাজের শেষ হওয়ার পরে মোটামুটি 3 ধরনের আমরা যে প্রশ্ন উত্তর নিয়ে কাজ করব বার্ষিক পরীক্ষার জন্য। একটা হচ্ছে আমাদের যে সংক্ষিপ্ত উত্তর, প্রশ্ন উত্তর, আর একটা হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন অথবা এমসিকিউ বলি, তারপরে যে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক অথবা যে শূন্যস্থান পূরণ। তো এই ছিল হচ্ছে কাজ 3-এ। এখন আমরা চলে আসছি হচ্ছে কাজ 4-এ। হ্যাঁ, তো এখন আমরা সরাসরি যে তোমাদের যে বইয়ে যে কাজ 4 আছে সেখানে আমরা চলে এসেছি। তো কাজ 4-এ আমরা দেখতে পাচ্ছি এখানে যে অপরিচিত জায়গায় যাওয়া, সমস্যা সমাধানে বিভিন্ন দিক বের করা। তো এখন আমরা একটা কাজ করব। তো কাজটা হচ্ছে নতুন একটা সমস্যা নিয়ে আমরা চিন্তা করব। তো এখানে বলা হচ্ছে ধরি নতুন একটি অপরিচিত জায়গায় আমরা ঘুরতে যাব। তাই হ্যাঁ, তো এক্ষেত্রে কোন কোন দিকের উপর আমাদের নির্ভরশীলতা কাজ করবে আর সেই দিকগুলো ঠিক কি রকম নির্ভরশীলতা আসবে সেটি নিচের ছকে লিখে ফেলি। তো ছকের আমরা দেখতে পাচ্ছি একটা সমস্যার নাম, যে সমস্যার নামটা হচ্ছে অপরিচিত নতুন জায়গায় ঘুরতে যাওয়া। হ্যাঁ, তো এখানে যে নির্ভরশীলতার দিকগুলো মানে এখানে যে ঘরের যে খালি ঘরটা আছে সেখানে এই 5টা দিকগুলো আসবে, এখানে আমরা বসিয়ে দেব অর্থনৈতিক, সামাজিক, ব্যবহারিক, কারিগরি, পরিবেশগত। তারপর এই যে অর্থনৈতিক দিকের মধ্যে মানে কি কি বিষয়গুলো মাথায় রাখতে হবে সেগুলো আমরা পরের স্লাইড থেকে আমরা দেখব। একদম আমরা যদি দেখি অপরিচিত নতুন জায়গায় ঘুরতে যাওয়া, এই সমস্যার ক্ষেত্রে অর্থনৈতিক, সামাজিক, পরিবেশগত, কারিগরি ও ব্যবহারিক দিকগুলো শনাক্ত করতে হলে নিচের বিষয়গুলো বিবেচনা করা যেতে পারে। যেমন যে অর্থনৈতিক দিক কি আছে, অর্থনৈতিক দিকটা ভ্রমণের খরচ। হ্যাঁ, তো এই ধরনের সমস্যা মোকাবেলার জন্য অথবা সমাধানের জন্য আমরা বলছি প্রথম হচ্ছে একটা যে দিকটা গুরুত্বপূর্ণ দিক সেটা হচ্ছে অর্থনৈতিক দিক। এইখানে আমরা দেখতে পাচ্ছি একটা ভ্রমণের খরচ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এই ধরনের অপরিচিত জায়গায় যাওয়ার আগে এই খরচটা কতটুকু, মানে খরচ কত হতে পারে, কোথায় থাকবো আমরা, হ্যাঁ, যেমন এই যে ট্রান্সপোর্টের যে মানে টিকেটের যে স্থানীয় পরিবহন আছে কিনা, অ্যাভেলেবেল কোথায়, এই বিষয়ে আগে থেকে কিন্তু আমাদের এই খরচটা কত হবে সেটা কিন্তু আমাদের ঠিক করতে হবে। তারপর 2 নম্বরে দেখতে পাচ্ছি আমরা স্থানীয় অর্থনীতিতে প্রভাব, যেমন পর্যটকরা যেসব জায়গায় যান সেখানকার হোটেল, রেস্তোরাঁ, দোকান ইত্যাদিতে অর্থ ব্যয় করে, যা স্থানীয় অর্থনীতিতে একটা
কি ফেলে, একটা ইতিবাচক একটা প্রভাব ফেলে। তো এই বিষয়টাও কিন্তু অর্থনৈতিক দিকের মধ্যে অন্তর্ভুক্ত আছে। তারপর হচ্ছে ব্যক্তিগত বাজেট পরিকল্পনা। তো ডেফিনেটলি এই ধরনের অপরিচিত জায়গা যাওয়ার আগে আমাদের একটা ইন্ডিভিজুয়ালি একটা একটা বাজেট প্ল্যান করতে হবে, হ্যাঁ। তারপর আমরা যদি দেখি, তারপর হচ্ছে একটা যে দিকটা দেখতে পাচ্ছি আমরা, সামাজিক দিক। তো এখানে কি কি বিষয়গুলো আছে, সেখানে হচ্ছে আমরা যেখানে যে অপরিচিত জায়গা যাওয়ার আগে, হ্যাঁ, এই সামাজিক দিকগুলো কি কি আসতে পারে। প্রথমত হচ্ছে সংস্কৃতি ও সমাজের সাথে যে মেলামেশা, এই ধরনের মনোমানসিকতা মানে থাকতে হবে। তো অপরিচিত জায়গায় যদি যাই আমরা, বিভিন্ন ধরনের মানুষের সাথে দেখা হতে পারে, অথবা তাদের ভাষা ভিন্ন হতে পারে, আচার আচরণ একটু ভিন্ন হতে পারে। তারপর সংস্কৃতির সাথে যে মানে অ্যাডজাস্ট করতে পারি, খাপ খাওয়াইতে পারি, সেই বিষয়টাও কিন্তু আমাদের আগে থেকে মাথায় রাখতে হবে। তারপর আমরা যদি দেখি 2 নম্বরে, যে স্থানীয় রীতিনীতি ও নৈতিকতা। তো এই বিষয়টা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ, যে মানে যেই জায়গায় আমরা অপরিচিত জায়গায় ঘুরতে যাব সেখানকার সামাজিক নিয়ম কানুনগুলো কেমন, হ্যাঁ, তাদের সংস্কৃতির প্রতি যে একটা সম্মান দেখানো, আগে থেকে যে প্রস্তুতি, সেই বিষয়টা কিন্তু মাথায় রাখা, হ্যাঁ। তারপর হচ্ছে আর একটা 3 নম্বরে দেখতে পাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে ভাষাগত চ্যালেঞ্জ, হ্যাঁ। তো আমরা যেসব স্পটে অথবা যেসব জায়গায় আমরা যাব, তো সেখানকার লোকাল যে ল্যাঙ্গুয়েজগুলা, হ্যাঁ, স্থানীয় ভাষাগুলো কেমন, হ্যাঁ, কেমন হতে পারে, হ্যাঁ। তো সেটা আমরা যদি না জানি, তাহলে আগে থেকে কি কি করণীয়, সেই বিষয়গুলো কিন্তু মানে চিন্তা করতে হবে, আমাদের মাথায় রাখতে হবে। তারপর যদি দেখি এখানে আর একটা খুবই গুরুত্বপূর্ণ একটা দিক যেটা দেখতে পাচ্ছি, পরিবেশগত দিক। তো এখানে কি কি বিষয়গুলো আছে আমাদের, যে অপরিচিত জায়গায় যাওয়ার আগে এই পরিবেশগত দিকের মধ্যে নাম্বার 1 হচ্ছে যে প্রাকৃতিক যে পরিবেশের সংরক্ষণ। এই বিষয়টা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, হ্যাঁ। তো যেখানে ঘুরতে যাব আমরা, সেখানে পরিবেশ বান্ধব আচরণ করা, হ্যাঁ, যেমন হচ্ছে যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলা, প্লাস্টিক জাতীয় জিনিসগুলো, হ্যাঁ। তারপর হচ্ছে 2 নম্বরে দেখতে পাচ্ছি আমরা পরিবেশগত প্রভাব। তো এখানে ভ্রমণের ফলে যে স্থানীয় পরিবেশের উপরে যে একটা প্রভাব, যেমন বর্জ্য ব্যবস্থাপনা, পরিবহনজনিত দূষণ ইত্যাদি, এই বিষয়গুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তারপর হচ্ছে একটা জীববৈচিত্র্য ও স্থানীয় উদ্ভিদ প্রাণী। তো আমরা বাংলাদেশের সিলেট অথবা যে খাগড়াছড়ি, রাঙামাটি, এইসব ডিস্ট্রিক্টে আমরা যদি ঘুরতে যাই, এইখানে কিন্তু প্রচুর এই ধরনের কিন্তু উদ্ভিদ প্রাণীগুলো দেখা যাবে। তো সেইগুলোকে ক্ষতি না করা, হ্যাঁ। তো এই যে অপরিচিত অঞ্চলে প্রাকৃতিক পরিবেশ এবং জীববৈচিত্র্যের প্রতি সম্মান যে দেখানো, এই বিষয়টাকে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তারপর হচ্ছে আর একটা দিক দেখতে পাচ্ছি আমরা এখানে, সেটা হচ্ছে যে কারিগরি দিক। তো এখানে কারিগরির দিকের মধ্যে সর্বপ্রথম হচ্ছে যোগাযোগ প্রযুক্তি। তো এখানে কি আমরা যেই অপরিচিত জায়গায় ঘুরতে যাব, অথবা মানে সেখানে যে ইন্টারনেটের অ্যাভেলেবল আছে কিনা, মোবাইল নেটওয়ার্ক সব জায়গায় আছে কিনা, হ্যাঁ। তো এই বিষয়টাও কিন্তু আগে থেকে একটু খোঁজখবর নিয়ে রাখা। তারপর হচ্ছে আমরা 2 নম্বরে দেখতে পাচ্ছি পর্যটন সম্পর্কিত যে অ্যাপসগুলো আছে আমাদের, গুগল প্লে স্টোর থেকে আমরা খুব সহজেই আমরা এই অ্যাপসগুলো ডাউনলোড করে দেখে নিতে পারি, যে আগে থেকে হোটেলের, রেস্তোরাঁয় কোন হোটেলের দাম কেমন, হ্যাঁ। তারপর এখানে যে এই অ্যাপসগুলোতে কিন্তু মানে গাইডগুলো দেওয়া থাকে, হ্যাঁ। তো এই বিষয়গুলোটাও কিন্তু আমরা ব্যবহার করতে পারি, এই যে অ্যাপসগুলো। তারপরে যে স্মার্ট ডিভাইসের যে ব্যবহারটা, এখানে কি যে ক্যামেরা, পাওয়ার ব্যাংক, জিপিএস ইত্যাদি ব্যবহার করে সহজ ও নিরাপদ ভ্রমণ। তো আমরা যদি ওখানে গিয়ে যদি রাস্তায় হারিয়ে ফেলি, যেন ট্র্যাক করতে পারে যে জিপিএস, এই জন্য ব্যবহার করা। তারপর স্মার্টফোনগুলোতে যদি আমরা ব্যাটারি চার্জ যদি শেষ হয়ে যায়, আগে থেকে পাওয়ার ব্যাংকে যে ব্যাটারি চার্জ করে নিয়ে যাওয়া, হ্যাঁ। এই বিষয়গুলো হচ্ছে কারিগরি দিকগুলা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ব্যবহারিক দিকটা, যেটা হচ্ছে প্রথমে যেটা দেয়া আছে পরিকল্পনা ও প্রস্তুতিটা। তো সেটা হচ্ছে যাত্রা আগেই পরিকল্পনা করে নেওয়া, যেমন লাগেজ, প্রয়োজনীয় কাগজপত্র, যে নিরাপত্তার যে ব্যবস্থাগুলা, যে পরিচয়পত্র, আইডি কার্ডগুলা, হ্যাঁ, এই বিষয়গুলো আগে থেকে যে প্রস্তুতি গ্রহণ করা। তারপর হচ্ছে পরিবহন যে ব্যবস্থাপনাটা 2 নম্বরে আমরা দেখতে পাচ্ছি, অপরিচিত স্থানে যে স্থানীয় পরিবহন যে ব্যবস্থা সম্পর্কে আগে থেকে একটা ইনফরমেশন নিয়ে রাখা, সেই অনুযায়ী যেন আমরা ব্যবহার করতে পারি। যেমন 3 নম্বরে আছে
জরুরি পরিস্থিতি প্রস্তুতি। তো এখানে অনেক কিছু ঘটনা মানে সমস্যা মোকাবেলা করার জন্য আগে থেকে ইমার্জেন্সি যে বিষয়গুলা সেটা মাথায় রাখতে হবে। যেমন ওখানকার লোকাল কোনো যে থানা অথবা হাসপাতাল এই বিষয়গুলো আগে থেকে ফোন নাম্বার, কন্ট্যাক্ট নাম্বারগুলা, লোকেশনগুলো আগে থেকে আমাদের জোগাড় করে রাখা, হ্যাঁ? তারপর আমরা যদি দেখি, তো আমরা বলছি এখানে এই বিভিন্ন দিকগুলা মানে বিবেচনা করে অপরিচিত স্থানে ভ্রমণ আরো সহজ, নিরাপদ ও উপভোগ্য হতে পারে। তো ডেফিনেটলি এই বিষয়গুলো কিন্তু আমরা যথাযথভাবে পালন করব। তারপর এখন আমাদের যে কাজ চাইরে যে মানে যে ছকের যে কাজটা সেটা আমরা যদি এখন আমরা খুব সহজে আমরা এখন এখানে বসিয়ে দিতে পারবো, হ্যাঁ? তো এতক্ষণ ধরে আমরা যে আগের স্লাইডগুলোতে যেটা আমরা দেখলাম, তো এখন আমরা এই ছকটা পূরণ করতে খুব সহজ হয়ে যাবে। তো নির্ভরশীলতার দিকগুলো কি কি, এখানে 5টা দিক আছে। আমরা এই 5টা দিকটা এখানে খুব সহজে আমরা বসিয়ে দিতে পারবো। তো অর্থনৈতিক দিকগুলোতে আমরা কি কি দেখেছিলাম একটু আগে, যেমন ভ্রমণের খরচ কত হতে পারে তা আগে থেকে একটা ঠিক করা, মানে একটা বাজেট, হ্যাঁ? তারপর স্থানীয় অর্থনীতিতে যে যে অভাব যে বিষয়টা, তারপর হচ্ছে ব্যক্তিগত বাজেটের পরিকল্পনা, হ্যাঁ? তারপর সামাজিক দিককে আমরা কি কি পেয়েছিলাম, সংস্কৃতি ও সমাজের সাথে মেলামেশা, হ্যাঁ? তো এখানে আমরা যে এইসব অপরিচিত জায়গা যাচ্ছি সেখানকার অজানা অপরিচিত মানুষের সাথে কিভাবে আমরা কথা বলবো, তাদেরকে কিভাবে সম্মান দেখাবো, হ্যাঁ? তারপর হচ্ছে স্থানীয় রীতিনীতি, তো এই বিষয়টা। তারপর হচ্ছে একটা যে ভাষাগত চ্যালেঞ্জ, হ্যাঁ, লোকাল ল্যাঙ্গুয়েজ গুলো কেমন সেটা কিন্তু আগে থেকে ইনফরমেশনটা নেওয়া। তারপর ব্যবহারিক এই দিকের মধ্যে আমরা যেটা দেখেছিলাম একটু আগে, পরিকল্পনা ও যে প্রস্তুতিটা থাকতে হবে। তারপর হচ্ছে পরিবহন যে ব্যবস্থাপনাটা, ট্রান্সপোর্টের যে মানে অ্যাভেলেবল গুলা, হ্যাঁ, ওখানে ট্রেনে করে যাব নাকি বাসে করে যাব, যাওয়ার সময় এবং আসার সময়, হ্যাঁ? তো এই বিষয়গুলো মাথায় রাখা। তারপর আরেকটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে জরুরি যে পরিস্থিতি যে প্রস্তুতি। তো যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট অথবা ইমার্জেন্সি সিচুয়েশনের জন্য, সেফটির জন্য আমাদের যে ওখানকার লোকাল যে পুলিশ প্রশাসন এবং অথবা যে হাসপাতালগুলো আমরা কোথায় আছে আগে থেকে এই যোগাযোগটা মানে রাখা। তারপর হচ্ছে আমরা যদি দেখি যে কারিগরি যে দিকে কি কি আছে, যে যোগাযোগের যে প্রযুক্তি, হ্যাঁ, তারপর হচ্ছে পর্যটন সম্পর্কিত অ্যাপস। তারপর 3 নম্বরে আমরা দেখেছিলাম হচ্ছে স্মার্ট যে ডিভাইসের যে ব্যবহারের জন্য আগে থেকে কি কি করতে হবে, এই আমাদের প্রস্তুতিগুলো, হ্যাঁ। তারপর যদি দেখি পরিবেশগত, তো যেই জায়গাটা আমরা যাব অপরিচিত জায়গায়, সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রাকৃতিক পরিবেশের যে সংরক্ষণ, কোনো প্রকৃতি পরিবেশ যেন বিঘ্ন না ঘটে, সংরক্ষণটা যদি ঠিকভাবে রাখে সেই বিষয়টা। তারপর হচ্ছে একটা পরিবেশগত যে প্রভাবটা, হ্যাঁ, নেগেটিভ যে ইম্প্যাক্টটা যেন না হয় এই বিষয়টা। তারপর একটা হচ্ছে জীববৈচিত্র্য, স্থানীয় উদ্ভিদ প্রাণী রক্ষা। তো আমরা যেই অপরিচিত জায়গায় আমরা যাচ্ছি, তো সেখানকার প্রাণী উদ্ভিদগুলো যেন আমরা ক্ষয়ক্ষতি না করি, এই বিষয়টাও আগে থেকে বিবেচনা রাখা, হ্যাঁ। তো এখন আমরা এতক্ষণ ধরে যা কিছু দেখলাম, এখান থেকে যদি আমরা সংক্ষিপ্ত প্রশ্ন যদি তৈরি করার চেষ্টা করি, আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে 1 নম্বরে অপরিচিত স্থানে ভ্রমণের খরচের মধ্যে কি কি অন্তর্ভুক্ত থাকতে পারে, এই যে যাতায়াত, থাকা খাওয়া, স্থানীয় পরিবহন, এই জাতীয় ছোট ছোট প্রশ্নগুলো আমরা এখানে 5টা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আছে এখানে। তারপর যদি আমরা এমসিকিউ অথবা বহু নির্বাচনী যে প্রশ্ন যদি দেখি, এখানে কিন্তু আমরা 5টা যে নির্বাচনী প্রশ্ন উত্তর আমরা দেখতে পাচ্ছি, যে উত্তর সহ দেয়া আছে আমাদের যে হলুদ মার্কে যে হাইলাইট করা। তারপর যদি দেখি আমাদের শূন্যস্থান পূরণ, হ্যাঁ, এখানে কিন্তু 5টা শূন্যস্থান, মানে এগুলো হচ্ছে একটা সম্ভাব্য, মানে হচ্ছে স্যাম্পল আর কি, নমুনা হিসেবে। এইটাই যে বার্ষিক পরীক্ষা আসবে এরকম না। তো আমরা মোটামুটি আগের যে স্লাইডগুলো থেকে যেভাবে যেটা নিয়ে কথা বলেছি আমরা, সেখান থেকে কিন্তু আমরা এই প্রশ্নগুলো, সম্ভাব্য প্রশ্ন উত্তরগুলো তৈরি করেছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। তো মোটামুটি মনে হয় আমাদের যে কাজগুলো ছিল এই কাজগুলো কিন্তু কভার করতে পেরেছি আমরা। আর মানে এই ভিডিও থাম্বনেইলের লেখা অনুযায়ী যে পিডিএফ যে ডাউনলোডের যে বিষয়টা, তোমরা অবশ্যই যে নিচে ভিডিও লিঙ্কে অবশ্যই পেয়ে যাবা। তোমরা কোনো ধরনের ঝামেলা ছাড়া এই যে এমসিকিউ প্রশ্ন উত্তর সহ এই ফাইলটা তোমরা খুব সহজেই যে ডাউনলোড করে নিতে পারবে, হ্যাঁ। তো শিক্ষার্থী বন্ধুরা,
আমি চেষ্টা করেছি যে আমার দিক থেকে মোটামুটি যে মানে আমার যতটুকু সামর্থ্য আছে সেটা সেই অনুযায়ী কাজ করা। তো তার মধ্যে কিন্তু অনেক কিছু ভুলভ্রান্তি থাকতে পারে। তো এই বিষয়ে যদি কারো কোনো মতামত অথবা কোনো সাজেশন যদি থাকে তোমরা অবশ্যই আমাকে ফিডব্যাকটা দিবে, যেন আমার পরবর্তী যে ভিডিও লেসনগুলো যেন একটা ভালো একটা কোয়ালিটি মানে গুণগত মানটা যেন থাকে অবশ্যই। হ্যাঁ, তো আজকে এখানে শেষ করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্য ভালো থাকবে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ।